আজকের এই সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা শীর্ষক এই সেমিনারে সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অবশ্যই সামনে যারা শুনছেন, আমরা আমাদের যে প্রথম বক্তা ফিরোজ ভাইয়ের অত্যন্ত ইনসাইটফুল বক্তব্য শুনলাম, যেটা অত্যন্ত দরকারি। মানে আমাদের গ্রন্থ সংস্থাই শুধু না, আমাদের সরকারের জন্য কী কী করণীয় এরকম অনেক দিক নির্দেশনা আমি পাবো। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো শুনবো আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টার কাছ থেকে এবং অবশ্যই আমাদের আলোচক আফসানা বেগমের কাছ থেকে। আফসানা বেগমের কাছে আমার আরেকটা প্রত্যাশা অন্য কারণে, কারণ আপনারা হয়তো জানেন যে তার একটি হারুকি মুরাকামির একটি ছোট্ট উপন্যাস আছে, দ্য স্ট্রেঞ্জ লাইব্রেরি। এটা সম্ভবত অনুবাদ করেছিলেন অনেক আগে। আমি এটা অনেক আগে বুক রিভিউ করেছিলাম। আমি সেই বিষয়ে প্রসঙ্গক্রমে কিছু আলোচনা হয়তো আমার বক্তব্যের শেষ পর্যায়ে করব। প্রথমে আমি আমাদের মোশাররফ হোসেন সাহেব যে সেমিনার পেপারটি প্রেজেন্ট করলেন সে বিষয়ে অল্প কিছু কথা বলবো। সেমিনার পেপারের প্রায় প্রতিটি পয়েন্ট, কারণ সেমিনার পেপারটি আমাকে আগে দেওয়া হয়েছিল, ফলে আমি আগে পড়েছি, এর সাথে আমি একমত। ফিরোজ আহমেদ সর্বশেষ যে কথাটি বললেন যে লুই মর্গানের যে বইটির কথা, যে একজন কংগ্রেসম্যানের সহযোগিতা ছাড়া লুই মর্গানের এনসিয়েন্ট সোসাইটির মতো ওইরকম বিখ্যাত একটি বই ছাপানো যায়নি। আমরা সেমিনারে আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরির কথা জানি, আমরা আব্বাসীয় খেলাফতের বাইতুল হিকমার কথা জানি। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি যখন 330 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়, রাজা টলেমি এক একটি বইয়ের জন্য বইয়ের সমপরিমাণের স্বর্ণ মুদ্রা দিয়ে এক একটা পাণ্ডুলিপি আনতেন। এই বিষয়টা এখন থেকে আমরা বুঝতে পারবো না এই কারণে এখন আমরা বইকে যেভাবে দেখি, 330 খ্রিস্টপূর্বাব্দে বইগুলো এরকম ছিল না। তখন এক একটা বইয়ের অনেক ওজন ছিল, এক একটা বই ছিল অনেকগুলো পশুর চামড়ায়। তাহলে ওই পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে এক একটা পাণ্ডুলিপি তাকে সংগ্রহ করতে হতো আলেকজান্দ্রিয়া লাইব্রেরিকে। ঠিক একই অবস্থা আমরা আব্বাসীয় খেলাফত যখন মামুনুর রশিদের সময় বাইতুল হিকমা পূর্ণ বিকাশ লাভ করে, এক একটা পাণ্ডুলিপির জন্য আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে গ্রিস থেকে শুরু করে নানান সারা পৃথিবী থেকে পাণ্ডুলিপি কালেক্ট করতো এবং এই কালেকশনে 10,000 স্বর্ণ মুদ্রা করে দিত এবং এক একজন অনুবাদককে হিউজ পরিমাণে টাকা দিত। ফলে এই কথা বলার উদ্দেশ্য এটা যে কোনো বড় কিছু সম্ভব না যদি সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে। ফলে সম্মিলিত পাঠাগার আন্দোলন 2 বছরে বয়সে তারা ছোট, কিন্তু তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দেশ গঠনের কাজ একটা গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছেন। আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলি, আমাদের সমাজে ইস্যুর মধ্যেও একটা বৈষম্য আছে। ইস্যুর মধ্যে বৈষম্য কি? যেমন ধরেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করব কি করব না, এটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বড় ইস্যু, গ্রন্থাগার আলোচনা আমাদের তত বড় ইস্যু না। এখন আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে আমাদের দেশের মানুষের জীবন মান যে পরিবর্তন হবে, গ্রন্থাগারকে সফলভাবে এস্টাবলিশ করলে তার জীবনমানের অনেক ইতিবাচক পরিবর্তন হবে। অথচ দেখেন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আনফর্চুনেটলি আমাদের সেখানেই গুরুত্ব সবচেয়ে কম। পাঠাগার আন্দোলনটি কেন দরকার সে বিষয়ে আমি একটি কথা বলে আমার বক্তব্য শুরু করতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের কিছু রাষ্ট্রীয় অপরাধ আছে। এখন এই কথাগুলো হয়তো এভাবে কেউ বলবে না, যেহেতু আমি শিক্ষক মানুষ একটা প্রত্যাশা থাকে শিক্ষকরা সত্য কথা বলবে, ফলে স্বাভাবিক কারণে আমাকে বলতে হবে। রাষ্ট্রীয় অপরাধ বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে নির্বাচন আসলে আমরা সংবিধানের উপরে দৃঢ়ভাবে আঁকড়ে থাকার একটা প্রবণতা দেখি না বিভিন্ন সরকারে। অথচ আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদে একটি কথা ছিল, রাষ্ট্রকে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত সকল মানুষকে একমুখী শিক্ষা দিতে হবে এবং এই শিক্ষাটা হতে হবে অবৈতনিক। তার মানে একমুখী শিক্ষা ব্যবস্থার কথা আমাদের সংবিধানের একটা অব্লিগেশন ছিল। কিন্তু আনফর্চুনেটলি 1972 সাল থেকে এই পর্যন্ত কোনো সরকারি কি এটা এক্সিকিউট করে যে না, তার তো প্রমাণ এইটা যে আমরা প্রাইমারি স্কুলে 12 রকমের প্রাইমারি স্কুল দেখছি। তার মানে এই যে সংবিধানের যে ভায়োলেশন, এই ভায়োলেশনটা এই ভায়োলেশনের দায়ে সকল সরকারকে আপনি অভিযুক্ত করতে পারেন। একটা হলো অভিযুক্ত করা আপনি তাদেরকে শাস্তি দেন, কিন্তু এই শাস্তিটা ইম্পর্টেন্ট হলে আমাদের কি ক্ষতি হয়েছে, আমাদের যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা আমরা কিভাবে করব। আমাদের ক্ষতিটা হয়েছে যে আমাদের যে সমাজ ব্যবস্থার যে বৈশিষ্ট্যটা ছিল, আমাদের সমাজ ব্যবস্থা একটা হোমোজিনিয়াস সোসাইটি। আমরা বাংলাদেশের মানুষের যে সামাজিক সাংস্কৃতিক যে ভিন্নতা, এটা অত্যন্ত কম ছিল।
কিন্তু এই বহুমুখী শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার যে প্রোডাকশন, আমরা এখন মারাত্মক দ্বিধা বিভক্ত জাতি হয়ে গেছি। এবং এই যে মানুষের মধ্যে যে বিভক্তিটা এত প্রকট, একটি গ্রুপের মানুষ অন্য গ্রুপকে প্রায় নিশ্চিহ্ন করতে চায়, এরকম একটি ভয়ঙ্কর আত্মবিনাশী জাতি হিসেবে আমরা গড়ে উঠেছি মূলত আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে। ফলে দেখেন, আমাদের রাজনীতিবিদদের যে অপরাধ, সে অপরাধে আমাদের যে রাষ্ট্রীয় ক্ষতি, এই রাষ্ট্রীয় ক্ষতি পোষানোর জন্য আমাদের সম্মিলিত গ্রন্থাগারটা দরকার। কিভাবে, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। আপনি ধরুন, একটা গ্রামে মাদ্রাসা আছে, কামি মাদ্রাসা আছে, আলী মাদ্রাসা আছে এবং জেনারেল মিডিয়ামের স্টুডেন্ট আছে। তো বিভিন্ন মাধ্যমের যে শিক্ষার্থীদের যে গঠন, তারা তো ভিন্ন ভিন্নমুখী মানুষ তৈরি হয়। একটি সাকসেসফুল পাঠাগার এদেরকে একত্রিত করতে পারে। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপটা ফিলার হিসেবে কাজ করতে পারে এই সম্মিলিত পাঠাগার। ফলে আমি বলছি, যে অপরাধটা আমাদের রাজনীতিবিদরা করেছে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, সে অপরাধের একমাত্র ক্ষতিপূরণ হতে পারে সম্মিলিত পাঠাগার আন্দোলনকে সাকসেসফুল করে তোলা। এখন এই কাজটা কিভাবে হতে পারে? এই কাজটা হওয়ার দুটা উপায় আছে। প্রথমত, একটি উপায় হচ্ছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে কার্যকর পাঠাগার গড়ে তোলা। আরেকটি হচ্ছে প্রত্যেকটি গ্রামে, যদিও তাদের সেমিনার পত্রে বলা হয়েছে 2 বর্গ কিলোমিটারের মধ্যে একটি করে গ্রন্থাগারের কথা। আমরা যদি অন্তত, যেমন সরকার খুব সহজেই প্রত্যেকটা থানায় অন্তত একটা মডেল পাঠাগারের ব্যবস্থা করতেই পারে, কারণ আমরা দেখেছি কয়েকদিন আগে একটা মডেল মসজিদ প্রকল্প হয়ে গেল। অথচ যেটা প্রায়োরিটি হওয়া দরকার ছিল বাংলাদেশের জন্য, প্রত্যেকটি থানায় একটি করে মডেল পাঠাগার। তাহলে আমাদের এই যে বললাম যে ইস্যুর মধ্যে যে আমাদের বৈষম্য, এই বৈষম্যটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয়টা আমরা নির্ধারণ করতে পারবো না। তো আমি পাঠাগার যে মানুষকে গড়ে তোলে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত রাখবো, কারণ আমার পরে 2 জন বক্তা আছে এবং গুরুত্বপূর্ণ ইনসাইটফুল কথা আমরা তাদের কাছ থেকে শোনার প্রত্যাশায় আছি। আমি এখন চাকরির সূত্রে মুন্সিগঞ্জে আছি। মুন্সিগঞ্জে 100 বছর আগে প্রতি গ্রামে একটি করে পাঠাগার ছিল। ফলে ওই পাঠাগার এখন আর নাই। এখন প্রায় মুন্সিগঞ্জের কোনো গ্রামেই কার্যকর পাঠাগার নাই। তাহলে আপনি দেখেন, মুন্সিগঞ্জের এই পাঠাগার থাকা আর না থাকার মাধ্যমে মুন্সিগঞ্জের বিবর্তন, অর্থাৎ সামাজিক যে পরিবর্তনটা চোখে পড়ার মতো। কারণ 100 বছর আগে মুন্সিগঞ্জ বাংলাদেশে অনেক যুগান্তকারী ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। আমাদের বাংলাদেশের যত লিজেন্ডারি ফিগার আমরা দেখি, এর প্রায় অধিকাংশই মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেছে। ওই যে সম্মিলিত পাঠাগার যে চর্চাটা ছিল, সেই চর্চার একটা অবদান ছিল। কিন্তু এখন যেহেতু নাই, এখন না থাকার কারণে কী হয়েছে, এখন যদি আপনি মুন্সিগঞ্জের একজন ছাত্রকে জিজ্ঞেস করেন আমাদের এখানকার সবচেয়ে বড় প্রোডাক্টটা কী, তারা বলবে আলু। আর আমি তখন তাদেরকে বলি মুন্সিগঞ্জের সবচেয়ে বড় এবং দামি প্রোডাক্ট ছিল মানুষ। তাহলে এই যে মানুষ তৈরির যে ফ্যাক্টরি পাঠাগার, সেই পাঠাগারকে যখন আমরা প্রাধান্য না দেই, তখন আসলে আমাদের সমাজ অধঃপতিত হতে থাকে। কিভাবে? মুন্সিগঞ্জে একটি সরকারি পাঠাগার আছে। সেই সরকারি পাঠাগারটি, আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এই চিত্র প্রায় সর্বত্রই থাকবে। পার্টিকুলার এক্সাম্পল দিলে হয় কি, বিষয়টা ভিজুয়ালাইজ করা যায়। আপনারা জানেন 2018 সালের নির্বাচনের পরে প্রত্যেক এলাকায় ডিসিদের নেতৃত্বে ডিসি পার্ক, ডিসি স্কুল, ডিসি এরকম অনেক কিছু তৈরি হয়। তো ওই লাইব্রেরিটার সামনে ফাঁকা জায়গা ছিল, ওই জায়গায় একটা ডিসি পার্ক তৈরি করা হবে। তা আমি আমি ডিসির সাথে কথা বললাম যে এখানে যদি আপনি পার্ক করেন, তাহলে লাইব্রেরিতে ঢোকার যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সটা বাধাগ্রস্ত হবে। তখন ডিসি সাহেব আমাকে বললেন, আমরা পেছন দিয়ে একটা পথ তৈরি করে দেব। তো যেখানে আপনি লাইব্রেরির যে একটা কম্পাউন্ড দরকার, আমি তাকে বলেছিলাম যে এখানে খালি জায়গাটা আপনি লাইব্রেরির জন্য একটা উন্মুক্ত মঞ্চ করেন, যেখানে প্রতি মাসে অন্তত একটি করে পাঠচক্র হতে পারে বা প্রতি সপ্তাহে পাঠচক্র হতে পারে, লাইব্রেরির সাথে মানুষের সম্পর্ক তৈরি করার জন্য। সেখানে এখন একটি পার্ক করা হয়েছে, যে পার্কটা আবার ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। অনেক ঘুরিয়ে পেঁচিয়ে একটি রাস্তা করা হয়েছে। এর মাধ্যমে যেটা হয়েছে, কোনো নতুন মানুষ ওই পাঠাগারে আর পাঠক সৃষ্টি হচ্ছে না। যারা চিনে তারা অনেক কষ্ট করে পথ খুঁজে খুঁজে সেই পাঠাগারে যায়, অর্থাৎ পাঠাগারটা আস্তে আস্তে হয়তো মরেই যাবে। তো এখানেই আমাদের গুরুত্বটা হচ্ছে আফসানা বেগমের সেই ঐতিহাসিক অনুবাদ করা বই। আপনারা, আমার ধারণা এটা খুব ছোট একটি বই, হারুকি মুরাকামির একটি বই, অদ্ভুত লাইব্রেরি, স্ট্রেঞ্জ লাইব্রেরি, এটা অনুবাদ করেছেন উনি। এর অনেক সমাজতাত্ত্বিক দিক আছে, ফিলোসফিক দিক আছে। আমি সেগুলি না বলে আমি শুধু একটি দিকের কথা বলতে চাই। যে অদ্ভুত পাঠাগারের কথা বলা হয়েছে, ওটা আসলে অদ্ভুত।
এবং ওই অদ্ভুত পাঠাগারে একটা বালক বই পড়তে যায় এবং বই ধার করতে যায়। সে যে বইটি ধার করতে চেয়েছিল সেটি হচ্ছে অটোমান সাম্রাজ্যের ট্যাক্স কিভাবে কালেকশন করা যায় সেটার উপরে একটি বই। তো পাঠাগার যে তদারককারী উনি বললেন যে এই বইটি বাসায় নেওয়া যাবে না, এই বইটি তোমাকে এখানেই পড়তে হবে। যদিও এর আগে এই ছেলে 2টি বই বাসায় নিয়ে পড়েছে এবং যথাসময়ে ফেরত দিয়েছে। তাহলে এই বইটি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কোনো কারণ নাই, কারণটি অবশ্য আমি বইয়ের মধ্যে পাইনি। এটা হচ্ছে একটা আমলাতান্ত্রিক অবস্ট্যাকল, অর্থাৎ জনগণের সাথে পাঠাগারের যে বিচ্ছেদ ঘটানো বা পাঠ বিমুখ করার যে প্রজেক্ট। তাহলে এখন কি করতে হবে? 107 নম্বর কক্ষে বসে তাকে পড়তে হবে, এবং সেটা একটা কক্ষ না, সেটা একটা মরণ ফাঁদ এবং ভয়াবহ একটা বর্ণনা আছে। আপনারা যারা এই বইটি পড়েন না, অত্যন্ত ছোট বই, এটি একটি উপন্যাস বলে, কিন্তু আমি এটিকে বড় একটি গল্প বলতে বেশি পছন্দ করি। তাহলে ওই 107 নম্বর কক্ষে যখন ওই ছেলেটি বইটা পড়তে থাকে তখন সে জানে যে এটি আসলে মরণ ফাঁদ, এবং আমার বইটি পড়া হলে আমার মাথা ফুটো করে আমার মগজ খেয়ে ফেলা হবে। এবং মগজ খাবে কে? এবং ওখানে একটা কথা আছে, একটা লাইন আছে, যার মগজে যত বেশি জ্ঞান তার মগজ তত বেশি তুলতুলে। বিষয়টা হচ্ছে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ আওয়ার ব্যুরোক্রেসি। ফলে আমাদের ব্যুরোক্রেসি যেটা করে সেটা হচ্ছে যে কোনো ভালো কাজের বাধা তারা তৈরি করে, এবং আমাদের ব্যুরোক্রেসির প্রধানতম শত্রু হচ্ছে ওই যে জ্ঞানপূর্ণ তুলতুলে মগজ, কারণ ওইটাই হচ্ছে ব্যুরোক্রেসিকে চ্যালেঞ্জ করার প্রধান অস্ত্র। ফলে যেখানে জ্ঞানতাত্ত্বিক যত বৈশিষ্ট্য আছে সেই মানে সোর্সটাকে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা আছে। এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ফিরোজ আহমেদ। আপনার রাষ্ট্রীয় যে কেনাকাটা আছে, বইয়ের কেনাকাটা, আপনারা জানেন কেনাকাটাগুলো কিভাবে হয় এটা আপনারা জানেন। কেন হয় সেটা আমি বলছি। আপনারা জাতীয় গ্রন্থ কেন্দ্রের যে পরিচালনা বোর্ড আছে, পরিচালনা বোর্ডের কমিটি ওয়েবসাইটে আপনারা এখনই দেখতে পারেন। এখানে যে 17 সদস্যের কমিটি আছে, সেই কমিটির 8 জন হচ্ছে আমলা। এখন একটা জাতীয় গ্রন্থ কেন্দ্র, এই গ্রন্থ কেন্দ্র একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার কমিটির 8 জন সদস্য আমলা হতে লাগবে কেন? এখানে তো একজন শিক্ষক, একজন লেখক, একজন প্রকাশক বা আলোকিত মানুষেরা থাকতে পারে। এটা হচ্ছে আমলাতান্ত্রিক অবস্ট্যাকল। এটা যদি না করা হয় তাহলে ক্রয় তালিকায় আমলার শ্বশুর, ওই যে কয়েকদিন আগে বাংলা একাডেমি পুরস্কার পেল আমির হামজা নামে কি এক বিখ্যাত লেখক, ওইরকম কাউকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া যাবে না, ক্রয় তালিকায় তার অনেক বই ঢুকানো যাবে না। সর্বশেষ গতকালই একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তক সংস্কার কমিটির একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনারা দেখেন 8 জন সদস্যের মধ্যে সেখানে 3 জন আমলা। এখন আহ্বায়ক হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের একজন অ্যাডিশনাল সেক্রেটারি, তাকে তো আহ্বায়ক হতেই হবে যেহেতু তার মন্ত্রণালয়ের কাজ। আবার মাধ্যমিক শিক্ষা বিভাগের একজন জয়েন্ট সেক্রেটারি তো লাগবেই। আপনাদের কাছে মনে হবে যে এটা তো খুব স্বাভাবিক ঘটনা। আমাদের আজকে যিনি প্রধান অতিথি, তার মন্ত্রণালয়ের আন্ডারে যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর বা তার মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি আছে। আপনি তো মনেই করতে পারেন যে প্রাথমিক স্কুলের বই, ফলে তার তো দরকারই। তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে জয়েন্ট সেক্রেটারিকে দেওয়া হলো, দেখা গেলো সে কয়েকদিন আগে বন ও পশু মন্ত্রণালয় থেকে আসছে। মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে যাকে দেওয়া হলো, দেখা গেলো সে হয়তো আপনার রেল ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে আসছে। আমি তো মনে করি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারির চেয়ে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনেক বেশি উপযুক্ত কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক গঠনের জন্য। কারণ আপনার কারিকুলামে কি সমস্যা, আমি ক্লাসে গিয়ে আমার ছাত্রদের কি সমস্যা দেখতে পাই, আমি যত শিক্ষক আছে সবচেয়ে অযোগ্য শিক্ষকও একজন আমলার চেয়ে এই ঘটনাটা ভালো জানে। আর এটা তো খুবই ভালো, আপনি যদি সবচেয়ে ভালো শিক্ষককে নিতে পারতেন তাহলে তো আমরা ভালো একটা সমাজ ব্যবস্থাই পেতাম। ফলে আমরা যত ইতিবাচক প্রজেক্ট নেই না কেন, এর প্রধান সমস্যাটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কোনো ইতিবাচক প্রজেক্টে আপনার বাস্তবায়ন হবে না। এবং আমলাতন্ত্র কীভাবে কাজ করে আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। যেমন ধরেন এই বৈষম্যবিরোধী আন্দোলন এবং করোনার সময় আমাদের যে ছাত্রদের একটা দাবি ছিল চাকরিতে এন্ট্রি লেভেল বাড়াও, 30 বছরের জায়গায় 35 বছর পর। ছাত্রদের একটা যুক্তি ছিল 3 বছর করোনা ছিল এবং আন্দোলনে আমরা সময় পার করি, আপনি মানেন বা না মানেন সেটা ভিন্ন বিষয়। আমলারা ওর মধ্যে শয়তানিটা ঢুকিয়ে দিয়েছে, ঢোকার বয়স 35 করো, বেরোনোর বয়স 65 করো, যেখানে ছাত্রদের দরকার ছিল না।
এটা করা হয়েছে কারণ যারা আজকে সচিব আছে তারা যদি 15 বছর সচিব থাকে তাহলে তাদের অনেক ফায়দা আছে। ফলে ক্যাটাগরিক্যালি যদি ব্যুরোক্রেসির আপনি শয়তানিটা না ধরতে পারেন তাহলে বাংলাদেশে কোনোভাবে রাষ্ট্র সংস্কার সম্ভব না। এই সত্য যখন আমরা খুব দৃঢ়ভাবে বুঝতে পারবো তাহলে আমাদের দ্বারা রাষ্ট্র সংস্কার সম্ভব। আমাকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ, আর আমার কথা আপনার শোনার জন্য ধন্যবাদ। সবার মঙ্গল হোক এবং সম্মিলিত পাঠাগার আন্দোলন সফল হোক। ধন্যবাদ।